শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি। কৃষক দল ও আমার বিএনপি পরিবারের উদ্যোগে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, এখন নতুন বাংলাদেশ চাই, সুন্দর রাষ্ট্র চাই। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, কিন্তু সকলকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে। এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ক্ষমতায় যে দলই যাক না কেন, জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে বলেও জানান তিনি। একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা, তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয়। সেই মানুষের কোয়ালিটি, তার গুণ মান যত উন্নত হবে, ওই জাতি তত উন্নত হবে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ গুরুত্বপূর্ণ ৪৫ আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৩ মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলার গ্রেপ্তার ১১ মন্ত্রী ও ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ১১ মন্ত্রী এবং ২ উপদেষ্টা সহ ১৬ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, যারা সবাই সাবেক। সেক্ষেত্রে আদালত তাদের বিরুদ্ধে কি কি বিষয় উপস্থাপন করেছে? দেখুন, আদালতে আজকে মূলত এই মামলার বিস্তারিত উঠে এসছে। আমি এই মুহূর্তে যদি একটু দেখায়, আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১-এর যেই পেছন দিকে, যেখান থেকে আসামিদেরকে তোলা হয়। এই যে আমার ডান পাশে যেই পুলিশ ভ্যানটি রয়েছে, এখানে এরই মধ্যে আপনি যাদের কথা বলছিলেন যে ১১ জন মন্ত্রী, তার ভিতরে আমরা কিছুক্ষণ এবং উপদেষ্টা, তার মধ্যে আমরা দেখেছি এই গাড়িতেই উঠানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, একটু আগে আরেকটা গাড়িতে দীপুমণি চলে গেছেন, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, এবং এই গাড়িতে আমরা দেখেছি যে জুনায়েদ আহমেদ পলক, তারা এখান থেকে গেছেন। এবং মোটামুটি আমরা সবাইকে আজকে আদালতের ভেতরেও আমরা যেটা দেখেছি, হাসানুল হক ইনু তিনি একটি বিষয় নিয়ে একটি অভিযোগ দায়ের আদালতে উত্থাপন করেছিলেন। তিনি বলেছেন যে তার কাশিমপুর কারাগারে ডিবি পুলিশের কয়েকজন কর্মকর্তা সেখানে তার ভয়েস পরীক্ষা করেছেন, অর্থাৎ স্বর টেস্ট করেছেন। এটি তিনি অভিযোগ করেছেন যে এটি অসৎ উদ্দেশ্য হতে পারে, কিন্তু সাথে সাথে আদালতের ভেতরে চিফ প্রসিকিউটর তিনি ব্যাখ্যা করে জানান যে না, এটি আদালতের পূর্বে নির্দেশনা আছে, তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা এই কাজগুলো করতে পারবেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও সেই সুযোগ রয়েছে যে তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো বিষয়কে কোনো রেকর্ডপত্রকে সিজ করে, এগুলো তার এখতিয়ারের মধ্যে পড়ে। সুতরাং এখানে অসৎ উদ্দেশ্যের কোনো সুযোগ নেই। এই একটি গাড়িতে কিছু আসামিরা চলে গেছেন এবং এখন আরো যারা বাকি রয়েছেন, এখানে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী সেখানে রয়েছেন, আরো যারা রয়েছেন ৫-৭ জন, তারা একটু পরে কিন্তু এখান থেকে তাদেরকে এই পরবর্তী যে পুলিশ ভ্যানটি নেওয়া হচ্ছে, প্রিজন ভ্যান, এই ভ্যানে তাদেরকে তোলা হবে। এখানে আজকে আদালতে মূলত ৩৯ জনকে আনা হয়েছে বিভিন্ন মামলার, ৭টি মামলার। সেই ৩৯ জন আসামির মধ্যে কিন্তু পুলিশের কর্মকর্তা ছিলেন প্রায় ১২-১৩ জন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, তাকেও কিছুক্ষণ আগে অন্য একটি গাড়িতে তোলা হয়েছে। তো এই ৭টি মামলার ভেতরে বিভিন্ন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তীতে তাদেরকে তাদের যে মামলা তাদের হাজির করা এবং তাদের মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি দাখিল করার জন্য আগামী ২ থেকে ৩ মাস কিন্তু সময় দেওয়া হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মানবতা বিরোধী অপরাধের এই মামলা, যে যতগুলো মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা ধরা হয় যে শেখ হাসিনার যে মামলাটি, সেই মামলায় যেহেতু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তারা দুজন রয়েছেন, তাদেরকে এই মামলা থেকে, অর্থাৎ আজকের মামলায়ও কিন্তু তারা আসামি ছিলেন, তাদের এখান থেকে মূলত তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য চিফ প্রসিকিউটর
প্রসিকিউটর বলেছিলেন যে তাদের বিরুদ্ধে যেহেতু আরেকটি মামলা রয়েছে সুতরাং সেই মামলায় তাদের আসামি করার জন্য, কিন্তু ট্রাইব্যুনাল থেকে অর্থাৎ আদালত বলেছেন যে যেহেতু তাদের বিরুদ্ধে এখানেও মামলা আছে, আমরা এই মামলা শেষ পর্যন্ত দেখতে চাই যে এখানে তাদের বিরুদ্ধে নতুন কোনো ফাইন্ডিংস বা নতুন কোনো তথ্য উপাত্ত আসে কিনা। সুতরাং তাদেরকে এই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়নি, তারা ওই মামলায়ও আসামি থাকবেন এবং এই মামলায় আসামি থাকবেন। আমরা আসলে এখন আরো নতুন করে বেশ কয়েকজন আসামিকে এখান থেকে বের করা হবে যাদেরকে গারদখানায় রাখা হয়েছে। আমরা যেটি দেখেছি এখানে আদালত থেকে নামানোর সাথে সাথে কিন্তু তাদের যারা আত্মীয় স্বজন যারা আসেন তারাও কিন্তু তাদের সাথে দেখা করতে পারেন। এবং একটি বিষয়, আমি সব আসামিদেরকে এখানে দেখছিলাম, তাদের প্রত্যেককে আমার কাছে যেটা মনে হয়েছে তারা কিন্তু শারীরিকভাবে, আমরা কয়েকজনকে বেশ অসুস্থ দেখেছি, যেমন ফারুক খান বেশ অসুস্থ আগে থেকে আমরা সবাই জানি, এবং কামাল আহমেদ মজুমদার তিনিও বেশ অসুস্থ দেখেছি। এছাড়া এখন আরো বেশ কয়েকজন বাকি আছেন, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন কিছুক্ষণ আগে অন্য আরেকটি গাড়িতে তাকে নেওয়া হয়েছে। এছাড়া আমরা আমির হোসেন আমু এখনো বাকি আছেন, আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তাকেও নেওয়া হয়েছে, এবং কামরুল ইসলাম তাকেও এর মধ্যে অন্য একটি প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এই আসামিদেরকে আলাদা আলাদা করে নেওয়ার মূল কারণ হচ্ছে এখানে 3টি কারাগারে আসলে তারা রয়েছেন, কাশিমপুরে রয়েছেন কিছু, এবং কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সেখানে রয়েছেন, এবং নারায়ণগঞ্জে রয়েছেন, যার কারণে বিভিন্ন গাড়িতে করে তাদেরকে আনা হয়। আজকে 7টি মামলায় 39 জনকে আসামি করা হয়েছে। আদালত এখানে একটি বিষয় বলেছেন, বেঞ্চ অফিসারকে নির্দেশ দিয়েছেন যে একদিনে এত গুরুত্বপূর্ণ আসামিদেরকে একদিনে যাতে না নেওয়া হয়। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মকর্তা যাদেরকে এখানে আসামি করা হয়েছে প্রায় 12-13 জন বিভিন্ন মামলায়, তারা কিন্তু এই এক এক করে তাদেরকে তোলা হচ্ছে। পুলিশের কনস্টেবল রয়েছেন এখানে, পুলিশের সাবেক এসপি, এডিসি, এসআই, এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা ছিলেন, তাদেরকে কিন্তু এখন তোলা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। মূলত দেখুন, এখানে মূল অভিযোগ হচ্ছে শেখ হাসিনা যে প্রধান নির্দেশদাতা হিসেবে তিনি যে নির্দেশ দিয়েছেন জুলাই আন্দোলন দমনের, সেই নির্দেশ মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছেন এবং সরকারের তৎকালীন মন্ত্রী উপদেষ্টা পর্যায়ে যারা ছিলেন তারা শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে, তারা সেই নির্দেশনা, পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারাও ঊর্ধ্বতন নির্দেশদাতা হিসেবে কিন্তু আসামি হয়েছেন। মূলত যেটি অভিযোগ করা হয় যে গণভবনে কারফিউ জারির আগে যে 14 দলের বৈঠক, সেই বৈঠক থেকেই মূল সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরবর্তীতেই কিন্তু লেথাল উইপেন ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন সময় আদালতে বলা হয়েছে, চিফ প্রসিকিউটর তিনি বলেছেন যে শেখ হাসিনার সরাসরি গুলির নির্দেশ দেওয়ার যে অডিও ক্লিপ সেটি তারা আদালতে তুলে ধরেছেন, এবং আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ তাদের কাছে রয়েছে, যেগুলো এই মামলার তদন্ত প্রতিবেদন যখন দাখিল করা হবে, এরই মধ্যে অনেকগুলোতে তারা দাখিল করেছেন, এবং যখন অন্যগুলো দাখিল করা হবে সেই সময় বিস্তারিত তারা তুলে ধরবেন। দেখুন, এখানে একটি বিষয় আজকে আদালতে এসছে, যেহেতু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি এরই মধ্যে অন্য একটি মামলায়, অর্থাৎ তার বিরুদ্ধে শেখ হাসিনার সাথে যে মামলার আসামি, সেই মামলায় তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে এরই মধ্যে তিনি আবেদন করেছেন। সুতরাং তার এখন স্ট্যাটাস কি থাকবে? দেখুন, যদি সব মামলাগুলোর অভিযোগ একই রকম হয় তবে তিনি সেখানে কিন্তু রাজসাক্ষী হিসেবে থাকবেন, তিনি আর আসামি হিসেবে থাকবেন না। কিন্তু নিয়ম অনুযায়ী তার এই মামলা শেষ হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে, এবং তিনি যা জানেন এই ঘটনার সাথে সবকিছু সম্পূর্ণরূপে আদালতকে তা বলতে হবে, অর্থাৎ তাকে সেই সাক্ষ্য দিতে হবে। আদালত যদি কোনো পর্যায়ে মনে করেন তিনি সত্য গোপন করছেন, তাহলে তাকে রাজসাক্ষী হিসেবে আইন অনুযায়ী তিনি যে খালাস পাওয়ার কথা সেটি আদালত বিবেচনা নাও করতে পারে। স্যার, আপনাকে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। পিআর বা ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বন্টনের পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর মতামত থাকলেও বেশিরভাগ সাধারণ মানুষই জানেন না এর নিয়ম কানুন। বিশ্লেষকরা বলছেন দেশে এই পদ্ধতি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এতে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনো দল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি দল পিআর পদ্ধতির দাবি তুলেছে, তবে এ নিয়ে কোনো ঐক্যমত্য হয়নি এখনো। বর্তমানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশে। এই পদ্ধতিতে একজন ভোটার শুধুমাত্র একজন প্রার্থীকে ভোট দিতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই জয়ী হন। আর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদের আসন বন্টন হয় রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হার অনুযায়ী। যদি কোনো দল মোট ভোটের 10% পায়, তাহলে সংসদের 10% বা 30টি আসন পাবে ওই দল, নির্ধারিত কোনো প্রার্থীকে নয়। এই পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন শুধু প্রতীক দেখে। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ছোট বড় সব দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে, থাকবে না কোনো দলের একক কর্তৃত্ব এবং ভোটারের মতামতের প্রতিফলন হবে।
অন্যদিকে এই পদ্ধতিতে নির্বাচন দিলে কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখোমুখি হতে হবে। স্বল্প সময়ে সাধারণ মানুষকে এটি সম্পর্কে যেমন বোঝানো মুশকিল, তেমনি কাঠামোগত সমস্যার পাশাপাশি দেখা দিতে পারে রাজনৈতিক বিশৃঙ্খলা। এদিকে সাধারণ মানুষের অনেকেই জানেন না আনুপাতিক হার বা পিআর নির্বাচনের পদ্ধতি সম্পর্কে। কেউ কেউ জানলেও তাদের ধারণা পুরোপুরি স্পষ্ট নয়। আই এম সো সরি, আমি পিআর পদ্ধতি সম্পর্কে জানি না আসলে। নতুন প্রতিনিধিত্ব উঠে আসবে, যেটা ফেস করা সরকারের জন্য সমস্যা হবে। তারপর এটা হচ্ছে সময় সাপেক্ষ হবে। আমাদের দেশটাই তো হচ্ছে অন্যরকম। আমি নেতাই চিনতে পারলাম না, আমি কাকে দেব ভোট? যদি প্রার্থী সুষ্ঠু, যোগ্য এবং আমার দেশের কল্যাণে কাজ করে, তাহলে যে কোনো পদ্ধতি আসলে আমাদের জন্য উপকার করে। এই পদ্ধতির নির্বাচনে সরকার গঠিত হলে আরও সংকটে পড়বে দেশ। ঐক্য নষ্ট হবে সংসদে, মত বিশেষজ্ঞদের। বাংলাদেশের জন্য এই ব্যবস্থার জাস্টিফিকেশন খুবই সামান্য, এবং এই ব্যবস্থা যদি আসে তাহলে কিন্তু দেখা যাবে এখন রাজনৈতিক দল যেটা সরকার গঠন করে সে তার মাস্তানরাই শুধুমাত্র সংসদে যায়। ধরেন আমরা তো পেশি শক্তি এবং মাস্তানি বন্ধ করতে পারিনি নির্বাচনে, তো যতদিন পর্যন্ত আমরা করতে পারবো না, এখন এই ধরনের আনুপাতিক নির্বাচন হলে আরও অন্যান্য দলের মাস্তানরা ঢুকে পড়বে। নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এই স্বল্প সময়ের মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন কতটা সম্ভব সেটাই এখন মূল প্রশ্ন। স্বাধীনতার ৫৪ বছরের দীর্ঘ পথ চলায় আজও গড়ে ওঠেনি একটি স্থায়ী ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা। পদ্ধতি যাই হোক, আসন্ন নির্বাচন হবে জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন, এমনটাই মনে করছে দেশের মানুষ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি আসলে বাংলাদেশের জনগণের জন্য কতটা প্রযোজ্য বলে আপনি মনে করেন? এটা তো এখন আমাদের সবচেয়ে আলোচিত বিষয় পিআর পদ্ধতিটা নিয়ে। এখন পিআর পদ্ধতি বাংলা পৃথিবীতে মোটামুটি 130টার মতন দেশে চালু আছে। একেবারে যে চালু তাই তা না, চালু আছে 130টার মতন দেশে। এর ভেতরে বেশিরভাগ দেশই হচ্ছে রাজা শাসিত অথবা প্রেসিডেন্ট শাসিত। আপনি জানেন যে আমাদের দেশে যখন আমরা জেনারেল এরশাদের প্রেসিডেন্সিয়াল ফর্মের অধীনে ছিলাম, তখন প্রেসিডেন্ট মানেই হচ্ছেন তিনি সর্বেসর্বা, অর্থাৎ প্রেসিডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য তার কিছু লোক দরকার। আমরা এখন যেটা আসন ভিত্তিক নির্বাচন হয়, সে আসন ভিত্তিক নির্বাচনে ওই আসনে সর্বোচ্চ ভোট পাওয়ার পরে একজন প্রার্থীকে নির্বাচিত হতে হয়, এবং এলাকার লোক তাকে চেনেন, জানেন যে তিনি আমার প্রার্থী, তিনি আমার প্রতিনিধি, তিনি আমার নেতা। কিন্তু যখন পিআর ভিত্তিক নির্বাচন হবে, যদি হয়, তাহলে আপনি স্থানীয়ভাবে কোনো নেতাকে আপনি চিহ্নিত করবেন না। আপনি কি করবেন? আপনার দলকে ভোট দেবেন। আপনি একটা জিনিস জানেন যে আমাদের কিন্তু অনেক লোকে ভোট দেওয়ার সময় ভোটাররা তারা প্রার্থী বিবেচনাতেই ভোট দেন। তারা কিন্তু দলকে তো মাথায় রাখেন, এটা ঠিকই, কিন্তু তারপরেও যদি ভালো প্রার্থী থাকেন তাহলে সেই আনুপাতিক দুজনের মধ্যে তুলনামূলকভাবে যিনি ভালো প্রার্থী তাকে ভোট দেন, তিনি যে দলেরই হোক না কেন। এটা অনেক ক্ষেত্রেই ঘটে। এটা আর ঘটবে না যদি আনুপাতিক হারে নির্বাচন হয়। এতে একটা ফায়দা যেটা হবে, ফায়দাটা হচ্ছে যে নেতারা, অনেক সময় অনেক নেতাই আছেন আমাদের দেশে, দেখবেন আপনি, যারা নির্বাচিত হননি কোনো কালে, কারণ তিনি তার আসনে তুলনামূলকভাবে অন্য ভালো প্রার্থী নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি হয়তো বড় মাপের নেতা। এখন কি হবে যে যখন আপনার আনুপাতিক হারে নির্বাচন হবে, তখন তালিকায় হয়তো তার নাম প্রথম দিকে। মনে করেন সেই দল 20% ভোট পেল, 20% ভোট পেলে 60 জন সংসদে আসবেন যদি 300 আসন হয়, আর যদি 400 হয় তাহলে 80 জন আসবেন। তাহলে তার নাম হয়তো 30-40-এর মধ্যে থেকে গেল, তিনি অনায়াসে পার্লামেন্টে আসবেন। কিন্তু সেই ভদ্রলোক হয়তো দেখা গেল যে আসন ভিত্তিক নির্বাচনে নির্বাচিত হতে পারবেন। এটা তার ফায়দা। আরেকটা ফায়দা হবে কি, যে আপনি 91 সালের নির্বাচনটার একটা আপনাকে পরিসংখ্যান বলি। সেটা হচ্ছে 91 নির্বাচনে জাকের পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা দেশে প্রায় সমান সমান ভোট পেয়েছিল। জাকের পার্টি পেয়েছিল হচ্ছে 1.22% ভোট, আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পেয়েছিল 1.19% ভোট। কিন্তু আসন ভিত্তিক নির্বাচনে কমিউনিস্ট পার্টি 5টা আসন পেয়েছিল, জাকের পার্টি কোথাও কোনো আসন পায় নাই।
কিন্তু যদি আনুপাতিক হারে নির্বাচন হয়, সংখ্যানুপাতিক হারে, তাহলে ওই নির্বাচনে জাকের পার্টি এবং কমিউনিস্ট পার্টি দুটি 4টা করে আসন পেত। এটা এখন ফায়দাটা কি? আচ্ছা, আমি আরেকটু পরিষ্কার হতে চাই যে পিআর পদ্ধতিতেও ভোটাররা মার্কা দেখে ভোট দেবেন, এখন তো প্রার্থী দেখে ভোট দেন, তারপরেও দেখা যায় যে প্রয়োজনের সময় জনপ্রতিনিধি খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে এই পিআর পদ্ধতিতে যদি ভোট হয়, সাধারণ মানুষ আসলে কার কাছে যাবে, দলের কার কাছে গেলে তারা সুযোগ সুবিধা পাবে? এবং আমাদের দেশে কিন্তু দেখা যায় যে মার্কায় সিল দিতেও অনেকে পারেন না, তারা কিভাবে এই জটিল পদ্ধতি বুঝবেন? না, ওই মার্কাতেই তো ভোট দেন আমাদের লোকজন, এখনো সে মার্কাতেই ভোট দেবেন। তারা হয়তো দেখা গেল যে আপনার কলা গাছ মার্কা, তেঁতুল গাছ মার্কা, তারপরে হচ্ছে আপনার এই ধরনের মার্কা টার্কা থাকলো, তাতে তিনি একটা ভোট দিলেন আর কি। ভোট দেওয়ার পরে সেই ভোট গুনে হলো। এখন আপনি বললেন প্রার্থী বাছাই করা। এখন মনে করেন আমি আপনাকে একটা জেলার কথা বলি, নড়াইল জেলা ধরেন। নড়াইল জেলা এখন 2 জন প্রতিনিধি নির্বাচিত হবে। এই মুহূর্তে নড়াইল জেলার কেউ জাতীয় পর্যায়ের কোনো নেতা নেই। কোনো দলই দেখা যাবে যে নড়াইল জেলার কাউকে হয়তো আপনার ওইভাবে শীর্ষ 60, শীর্ষ 50, শীর্ষ 100-র মধ্যে রাখবেন না, দলের নেতা ওভাবে নেই। ফলে সেই সব দলের থেকে যারা যত প্রার্থী হোক তারা আসবেন না। আবার দেখা যাবে যে আমার নিজের জেলা, নামটা আর বলি না, আমার নিজের জেলা থেকে হয়তো দেখা গেল যে আমার উপজেলা থেকে হয়তো 5 জন প্রতিনিধি চলে আসলেন, কারণ 5 জন 5 দলের হয়তো তারা শীর্ষ নেতার তালিকায় আছেন, তারা চলে আসবেন। আরেকটা জিনিস যেটা খুব বাজারে বলা হচ্ছে পিআর পদ্ধতির পক্ষে, সেটা হচ্ছে যে আগে যে মনোনয়ন বাণিজ্য হতো, মনোনয়ন বাণিজ্য হবে না। তো মনোনয়ন বাণিজ্য কেন হবে না ভাই? আপনি 60 জনের মধ্যে নাম ঢুকানোর জন্য আপনি অস্থির হয়ে থাকবেন। আপনার দল মনে করেন 18% ভোট পেল, 18% ভোট পেলে আপনি 3-8-54টা আসন পাবেন আপনি। তা আপনি তো আগের থেকে চেষ্টা করুন, আপনি জানেন না কত পার্সেন্ট ভোট পাবেন, আপনি চেষ্টা করুন। স্বতন্ত্র প্রার্থীদের কি হবে এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। প্রার্থী কে হবে? স্বতন্ত্র প্রার্থীদের কি হবে? স্বতন্ত্র প্রার্থী যারা, স্বতন্ত্র তো দাঁড়াতে পারবে না, স্বতন্ত্র দেখে নাও, স্বতন্ত্র তো কোনো দল নেই, আপনার দলকে বাঁচতে হবে। এটি তো গেল দল এবং ব্যক্তির কথা, জনগণ আসলে এখান থেকে কি ধরনের সুবিধা পাবে? জনগণ কোনো কালেই কোনো সুযোগ পায় না। জনগণের হচ্ছে যে ওই শেষ পর্যন্ত ওইদিকে আম চলে যাবে, দুধ চলে যাবে, আটিটা জনগণের হাতে, এবং দেখা যাবে যে জনগণ আটি চুপবে, আর কিছুই করবে না। আর আরেকটি বিষয় একটু জানাবেন যে বর্তমানে অধিকাংশ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, বিএনপি সহ সমমনা দল এই পদ্ধতির বিপক্ষে, এটি কেন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে দেখেন, যেমন 91 নির্বাচন, আমি 91 নির্বাচনটা বারবার বলতেছি যে আমাদের যে কয়টা নির্বাচন হয়েছে আমাদের সবচেয়ে ভালো নির্বাচন ছিল সেটা। 91 নির্বাচনে বিএনপি পেয়েছিল হচ্ছে 30.8% ভোট, আর আওয়ামী লীগ পেয়েছিল 30.08% ভোট। একই 30-এর পরে সামান্য ফ্র্যাকশন, এই সামান্য ফ্র্যাকশনে আপনার বিএনপি ভোট আসন পেয়েছিল হচ্ছে 140টা, আওয়ামী লীগ পেয়েছিল হচ্ছে 88টা। কিন্তু যদি আপনার ওই ভিত্তিক হয়, পিআর ভিত্তিক হয়, তাহলে বিএনপি তখন দেখা যায় ভোট তার হবে 93টা আসন পাবে সে। এখন এরা কেন বিরোধিতা করতেছে বড় দল? কারণ বড় দলরা জানে যে তাদের আসন ভিত্তিক নির্বাচনে তারা ওইভাবে নির্বাচিত হয়ে আসবে যেখানে সে ম্যাক্সিমাম ভোট পাচ্ছে। কিন্তু ছোট যে দল, এখন যেমন ধর আমি নাম বলে হয়তো মাইন্ড করতে পারে যে উত্তরবঙ্গের একজন যে নেতা আছেন, যিনি ঢাকা শহরে গতবার উপনির্বাচনও করেছিলেন, নাটক টাটকও করেন, তার দল মনে করেন একটা দাঁড়ায় কেন? অথবা ধরেন যে যদি বাংলাদেশে ভিখারি সমিতি একটা গঠন হয়, এই ভিখারি সমিতি গঠন করে তারা যদি নির্বাচন করে এবং ইলেকশন কমিশন যদি তাদেরকে দয়া করে রেজিস্ট্রেশন দিয়ে দেয়, তাহলে ভিখারি সমিতিকে আপনি মনে করেন না যে আমাদের প্রতিটি গ্রামে 10 জন ভিখারি আছে, 10 জন ভিখারি তার পরিবার যদি আপনি হিসাব করেন, তারা 10টা করে ভোটও যদি পায় প্রত্যেকটা কেন্দ্রে, আসন কেন্দ্রে 4500 কেন্দ্রে তারা ভোট পাবে 45, আপনার হচ্ছে 10টা করে ভোট পেলে 4500 কেন্দ্রে ভোট পাবে 45,000, আপনার মানে তাদের ভোট চলে আসবে প্রায় 4 লাখের মতন ভোট চলে আসবে। এই যে ভোট চলে আসবে, আসলে পরে দেখা যাবে কি তারাও সংসদে তাদেরও প্রতিনিধিত্ব করার সুযোগ চলে আসতে পারে। জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাঙ্গামাটির পথসভায় কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, এরই মধ্যে রাঙ্গামাটিতে পথসভা শুরু হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি, এবং আপনার মাধ্যমে ঘণ্টাখানেক আগেও জেনেছি যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রাঙ্গামাটি এলাকা। সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
সর্বশেষ পরিস্থিতি হচ্ছে কিছুক্ষণ আগে এনসিপির যে নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, তো সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ তারা এখানকে সকাল থেকে 11টা থেকে যে এখানকার যে নিরাপত্তার যে ব্যবস্থা, যে পরিমাণ মানুষ মনে করেছিল যে হয়তো দীর্ঘক্ষণ সমাবেশ হবে, কিন্তু আসলে সেটা আমরা দেখিনি। অর্থাৎ পৌনে 2টার দিকে প্রোগ্রাম শুরু হয়েছে, এরপরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগে প্রোগ্রাম শেষ হয়েছে। এখানে বক্তব্য রেখেছেন আব্দুল্লাহ, সাজিদ আলম এবং নাহিদ বক্তব্য রেখেছেন এবং যারা তিনিও বক্তব্য রেখেছেন। তো সব কিছু মিলে তাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় চলে আসে যে তারা বলছেন যে তারা যে নতুন যে বাংলাদেশ তারা প্রত্যাশা করে, সেখানে মধ্যে তারা বলছেন যে মানবেন্দ্র নারায়ণ লারমা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন সেই ধরনের যেন একটা পার্বত্য চট্টগ্রাম হয় এবং পাহাড়ি বাঙালি সবাই মিলে যেন এই বাংলাদেশকে কীভাবে সুন্দর গড়া যায় সেটার বিষয়ে তারা বলেছেন যে তারা অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তারা পাহাড়ি বাঙালি সবার পক্ষ হয়ে কাজ করবে, এখানে কোনো বৈষম্য থাকবে না তারা বলেছেন। তো আসলে তারা এসে বেশিক্ষণ বক্তব্য রাখবেন। আর কোনো কর্মসূচি আজ তাদের রয়েছে কিনা? আজকে কোনো কর্মসূচি নাই, এর প্রোগ্রামের পরে তারা মঞ্চ থেকে নেমে তারা সরাসরি রাঙামাটি ত্যাগ করেছেন। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে এনসিপির যে কর্মসূচির সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের তফসিল আগামী 29 জুলাই ঘোষণা করা হবে। ভোট হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এবার নির্বাচনের জন্য ভোট কেন্দ্র 6 জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে 126 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। আরও 302 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 15 জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী। পরে সন্ত্রাসী হামলা তদন্তে কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী 126 জনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ডাকসুর নির্বাচনের তফসিল আগামী 29 জুলাই ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে আর ছাত্র সংগঠনগুলোই বা কতটা প্রস্তুতি নিতে পেরেছে, তারা কি বলছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানুয়ারি মাস থেকেই ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং 29 জুলাই যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তারপর 45 দিন সময় দেওয়া হবে প্রচারণার জন্য এবং এর পরেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় হচ্ছে এর আগে 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন হয়েছে এবং সেটি নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক রয়েছে। সেখানে ভোট না দিতে পারার অভিযোগ ছিল শিক্ষার্থীদের মাঝে এবং ভোটের যে ফলাফল সেই ফলাফল নিয়ে অভিযোগ ছিল, ভোটের ফলাফল জালিয়াতি করা হয়েছিল বলে তখন অনেক প্রার্থী অভিযোগ দিয়েছেন এবং সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন তদন্ত করছে। আর এবার যে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে কিন্তু নিরপেক্ষ ভেন্যু ঠিক করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ভেন্যুগুলোর বিষয়ে আজকেরই স্পষ্ট অবস্থান জানিয়েছে এই সিন্ডিকেট সভা থেকে। আমি যদি একটু ভেন্যুগুলোর কথা বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশ হল এবং ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিবেন কার্জন হল কেন্দ্রে, অর্থাৎ কার্জন হলে যে পরীক্ষার হল রয়েছে সেই পরীক্ষার হলে ভোট অনুষ্ঠিত হবে। আর জগন্নাথ হল, শহীদ সার্জন জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা কেন্দ্রের তারা ভোট দিবেন। আর টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্রে ভোট দিবেন রোকেয়া হল, শামসুন্নাহার হল এবং কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট দিবেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা। সিনেট ভবনে ভোট দিবেন স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় 71 হলের শিক্ষার্থীরা। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিবেন সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। আরেকটি বিষয় হচ্ছে এই গণঅভ্যুত্থানে নেতৃত্বে যারা ছিলেন তাদের বেশিরভাগই 2018-19 সেশনের শিক্ষার্থী ছিলেন, তাই একটি
আলোচনা এবং তাদের পক্ষ থেকে একটি দাবি উঠেছে যে 18-19 সেশনের শিক্ষার্থীদেরকে এই নির্বাচনে অংশ নেওয়ার এবং ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, যেহেতু 18-19 সেশনের বেশিরভাগ বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল হয়ে গিয়েছে এবং চূড়ান্ত পরীক্ষা এবং ফলাফল প্রকাশ হয়েছে এবং সেই দাবিটি আজকের যে সভা হয়েছে সেই সভায় উঠেছিল। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে আইনের বাইরে যে কোনো কিছু তাদের করার নেই, যাদের ফলাফল এর মধ্যে প্রকাশিত হয়নি তারা নির্বাচনে অংশ নিতে পারবেন এবং তারা ভোট দিতে পারবেন। আর আমি ছাত্র সংগঠনের নেতাদের সাথে কথা বলেছিলাম, এখানে ছাত্র দলের নেতা যারা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগে ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সেখানে তারা বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখনো স্বৈরাচারের সুবিধাভোগী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সেই কর্মকর্তা এবং শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। তাই নির্বাচন আপনাকে অনেক ধন্যবাদ। গোপালগঞ্জে কারফিউ শেষে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে এর আওতামুক্ত পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবা। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শহরের পরিস্থিতি। সংঘর্ষের ঘটনায় ২৪ ঘন্টায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হলো। এনসিপির সমাবেশে হামলা ও সংঘর্ষের ৪ দিন পর গোপালগঞ্জে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় কারফিউর সময় না বাড়িয়ে রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ সভা, মিছিল ও জনসমাবেশ। কারফিউ না থাকায় খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও আদালত। বেড়েছে যানবাহন চলাচল। ১৪৪ ধারার আওতামুক্ত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণচাঞ্চল্য। গাড়িগুলো চালাতে পারতেছি, সমস্যা হচ্ছে না, কোনো ঝামেলা নাই, খুব ভালো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল অনার্স ফার্স্ট ইয়ারে, তাই জন্য আমি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে আসছি। আমি চাই যে পরিবেশটা অনেক ভালো হোক। যেরকম পরীক্ষা দিচ্ছে সুস্থ পরিবেশে ওই রকমই পরীক্ষা চলতেছে, সুন্দর, কোনো আতঙ্কবাণী নাই। গত কয়েকদিনের চেয়ে শহরের পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বুধবার এনসিপির সমাবেশে হামলা ও সহিংসতার ঘটনায় সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের ৩,০০০-এর বেশি নেতাকর্মীকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারুণ্যকে প্রযুক্তি নির্ভর মানব সম্পদে পরিণত করতে বরিশালে গড়ে তোলা হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ৩ বছর আগে। ২০২২ সালের জুলাইয়ে উদ্বোধন করা হলেও শুরু করা যায়নি কার্যক্রম। এখন সেখানে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ, কাজে আসছে না অবকাঠামোটি। ২০১৭ সালে বরিশালের নথুল্লাবাদ এলাকায় ২.৫ একর জমির উপর শুরু হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চালুর কথা থাকলেও এখনও অকার্যকর অবস্থায় পড়ে আছে কেন্দ্রটি। বিল বাকি, তাই পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সেন্টারটিতে ৫ জন কর্মী থাকলেও কাজের সুযোগ না থাকায় অলস সময় পার করছেন তারা। সংশ্লিষ্টদের অভিযোগ, সময়মতো সেন্টারটি চালু হলে এতদিনে ২,০০০ আইটি উদ্যোক্তা তৈরি হতো। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ই কমার্স সহ মোট ১৬টি সেক্টরে প্রশিক্ষণের সুযোগ ছিল এখানে। প্রকল্প চলাকালে এখান থেকে ১৬,০০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ইউসিসি এই ট্রেনিং করানোর পরে এখন আপাতত কোনো ট্রেনিং নাই। বুঝি যে এখানে ট্রেনিংগুলো যদি চালু থাকতো তাহলে আরও ভালো হতো, স্টুডেন্টরা অনেক গাইডলাইন পেত। বরিশাল শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে প্রতি বছর পাশ করে প্রায় ২.৫ লাখ শিক্ষার্থী। এদের একটি বড় অংশ প্রযুক্তিগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ১০, ২০, ১৫, ৩০ হাজার ছাত্রছাত্রীরা আমরা একটা ট্রেনিং নিতে পারে। ট্রেনিং নিয়ে এরা বাইরে নিজেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা যদি বন্ধ থাকে, এটা দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিডি আছে তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, এখনও পুরোপুরি কাজটা কমপ্লিট হয় নাই।
তো আমরা বলেছি যে খুব দ্রুত এই প্রকল্পের কাজটি সম্পন্ন করার পরে এখানে অনেক স্টুডেন্টরা বেরিয়ে আসছে, তারাও যেন এখান থেকে এই সুবিধাটা পায়, এই জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। দেশের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি উন্নয়ন ও তারুণ্যের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই সেন্টারটির, কিন্তু সরকারি উদ্যোগের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের দ্বিতীয় বৃহত্তম সবজির বাজার কুমিল্লার নিমসার। মাঝরাত থেকে সকাল পর্যন্ত এই পাইকারি বাজারে চলে বেচাকেনা। দৈনিক বিক্রি 2 থেকে 3 কোটি টাকা। আবহাওয়া ও সবজির সরবরাহের ওপর নির্ভর করে এই বাজারের দাম দর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজার। মাঝরাত থেকেই এখানে বিক্রেতা ও পাইকারদের ভিড়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই কাঁচা বাজারে সারা দেশ থেকে আসেন ক্রেতারা। রাজধানীর কারণ বাজারের পর এই বাজারে সবচেয়ে বেশি কাঁচা শাকসবজি আসে দেশের নানা প্রান্ত থেকে। নিমসার বাজার থেকে পাইকাররা ট্রাক ভরে কিনে বিক্রি করেন স্থানীয় বাজারে। আমি নাটক থেকে আনি, আর অন্যান্য জনকে মহাস্থান থেকে আনে, দিনাজপুর থেকে আনে, ঠাকুরগাঁও থেকে আনে, পঞ্চগড় থেকে আনে। রাত্রে নামে আবার সকালেও বিক্রি হয়ে যায়, একটা মালও বাসি হয়। সম্প্রতি অতিবৃষ্টি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে নিমসার বাজারে শাকসবজির দাম প্রতিদিনই ওঠানামা করছে। আড়তদাররা জানান, সরবরাহ কম থাকলে স্বাভাবিকভাবেই সবজির দাম বাড়ে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম কিছুটা কম। কম আসে তাহলে হয়তো রেটটা একটু বাড়তি থাকে, আর মাল যদি আমদানি বেশি থাকে তাহলে রেটটা একটু কম থাকে। রাত্রে শশার বাজার আসলে 1400 টাকা কি 1500 টাকা, এখন শশা শর্ট বাজারে এই কারণ নাই দিকে এখন 2100 টাকা 2000 টাকা রয়েছে। এই যে 6 টাকা কিনা নিয়েছি 10 টাকা বিক্রি করি, খরচ আছে, গাড়ি ভাড়া আছে, এরকম আর কি 2 টাকা 3 টাকা এক মোড়ায় পাই আর কি। কুমিল্লার নিমসার বাজারে শাকসবজির পাশাপাশি সারা দেশ থেকে আসা বিভিন্ন ফলমূলও বিক্রি হয়। বুড়িচং উপজেলা প্রশাসনের অধীনের এই বাজারটি ইজারার মাধ্যমে পরিচালিত হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে কমছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য বলছে, চলতি বছরের মে পর্যন্ত গত 1 বছরে প্রায় 1,16 লাখ ব্যবহারকারী কমেছে। এর মূল কারণ হিসাবে ইন্টারনেটের দাম বৃদ্ধি ও দুর্বল সংযোগকে দায়ী করছেন গ্রাহকরা। যদিও অপারেটরদের দাবি, করের বোঝা বাড়ায় ইন্টারনেটের খরচও বাড়ছে। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন শিক্ষা সহ বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা জরুরি হলেও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহারে খরচ কমিয়েছেন। গ্রাহকরা বলছেন, মোবাইল ডেটার খরচ বাড়া সহ নেটওয়ার্ক সমস্যা ও সুবিধা অনুযায়ী ইন্টারনেট প্যাকেজ কম থাকায় ব্যবহার কমিয়েছেন তারা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য মতে গত বছরের মে মাসে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল 12,78 লাখ, যা চলতি বছরের মে মাসে কমে দাঁড়িয়েছে 11,76 লাখে। নেট কানেকশন তো আসলে ঢাকাতে কিছুটা পাওয়া যায়, কিন্তু আমার বাড়ি তো কুষ্টিয়া। দেখা যাচ্ছে কুষ্টিয়ার ওই আপনার বর্ডারের সাইডে বা শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে তো অতটা পাওয়া যায় না। যে টাকার রেট, এই টাকাতে তো একজন মানুষের 1 সপ্তাহ পকেট খরচ চলে যাবে আরামসে। তাহলে কিভাবে নেট ভরবে মানুষ? এদিকে ইন্টারনেটের দাম বাড়া ও ব্যবহারকারী কমার পেছনে সরকারের নীতিমালা ও কর ব্যবস্থাকে দায়ী করছেন মোবাইল অপারেটররা। তাদের দাবি, গত অর্থবছরে সম্পর্ক শুল্ক, মূসক সারচার্জ সহ মোট কর ভার 39% বেশি থাকায় সেবামূল্য বাড়াতে হয়েছে। ফলে প্রতিনিয়ত কমছে ইন্টারনেট গ্রাহক। বাংলাদেশে যে 39% ট্যাক্স ডাইরেক্টলি ইম্পোজ করা হয়, সেটা অন্যান্য দেশের তুলনায় একটু বেশি। ওভারঅল গিয়ে দেখা যায় যে আপনার ডাইরেক্ট ট্যাক্সেশন পড়ে প্রায় 56%-এর মতন, এবং এফেক্টিভ ট্যাক্স রেট গিয়ে দাঁড়ায় প্রায় 70 থেকে 72%। এটা সার্বিক বিবেচনায় অবশ্যই বেশি। সো ওভারঅল দিক থেকে আমরা যদি সিটিজেনদের সার্ভিসের কথা বলি, তাদের স্বার্থের কথা চিন্তা করি, এখানে রেশনালাইজেশনের প্রচুর জায়গা আছে। মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে এখন ইন্টারনেটের মোট গ্রাহক 13,20 লাখের মতো, যেখানে শুধু মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা 11,76 লাখ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।